হাসিনা সরকারের সব গুম খুনের বিচার হবে বললেন তারেক রহমান। বিধ্বস্ত লোকে পাবলিক প্লেসে দেখা মিলল হাসিনা পুত্র জয়ের। ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো বললেন নাহিদ ইসলাম। ডাক্তার প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার। ঢাকা ছাড়ার আগে প্রধান উপদেষ্টাকে ফোনে যা বললেন জাতিসংঘ মহাসচিব। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। হাসিনা সরকারের সব গুম খুনের বিচার হবে বললেন তারেক রহমান। শেখ হাসিনার আমলে সব গুম খুনের বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গুম খুনের দায়ে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচার না হলে আবারও অন্যায়ের সুযোগ তৈরি হবে। দেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় সুযোগ দিলে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন চলাকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তারও বিচার করা হবে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। তারেক রহমান বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা সামনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত দেশের জনগণ দেবে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস, আগামী দিনে যারা দেশে পরিচালনায় দায়িত্ব পাবে, এ দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যে রাজনৈতিক দল পাক না কেন, তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অবশ্যই একটি কর্মসূচি থাকতে হবে। সেটি হলো যে মানুষগুলো এদেশের জনগণের অধিকারকে প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে, যে পরিবারগুলো তাদের সদস্যদের হারিয়েছে, আগামী দিনে যে নির্বাচিত ও জনগণের সরকার থাকবে তাদেরকে অবশ্যই এই অন্যায়গুলোর বিচার করতে হবে বললেন তারেক রহমান। যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এ বিচার হতে হবে বলে মন্তব্য করেন তিনি। তারেক রহমান আরো বলেন, আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি, অন্যায়ের সুষ্ঠু বিচার যদি না হয়, হয়তোবা দেশে আবার অন্যায় সংঘটিত হতে পারে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ন্যায্য বিচার দেওয়ার মাধ্যমে সমগ্র দেশে এটি প্রতিষ্ঠিত করা খুবই জরুরি। যে অন্যায়কারী যে অন্যায় করবে এবং ন্যায়ের বিরুদ্ধে যে যাবে তাদেরকে অবশ্যই এদেশের আইন অনুযায়ী শাস্তির সম্মুখীন হতে হবে। আমাদের দলের অবস্থান থেকে আমরা এটি পরিষ্কারভাবে বলতে পারি, বিএনপিকে যদি দেশের মানুষ আগামী দিনে দেশ পরিচালনায় সুযোগ করে দেয়, তাহলে অবশ্যই যে রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত হয়েছেন, একই সঙ্গে জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত, নির্যাতিত ও শহীদ হয়েছেন এবং বিভিন্নভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যাগুলোর বিচার আমরা করব ইনশাআল্লাহ বললেন তারেক রহমান। গুম, খুন ও নির্যাতনের চিত্র তুলে ধরে ইফতারে অংশ নেওয়া পরিবারগুলোর সদস্যদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, হারানোর মূল কারণ ছিল এদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা। এদেশের মানুষের রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক অধিকারও প্রতিষ্ঠিত করা, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা যেটি ছিনিয়ে নেওয়া হয়েছিল। তারেক রহমান আরো বলেন, আমি এবং আমার ভাই আরাফাত রহমান কোকো আপনাদেরই যারা গুম ও নির্যাতিত হয়েছেন তাদের অংশ, আর যাদের ত্যাগ এবং আত্মত্যাগের কারণ হচ্ছে আজকের আমাদের এই মুক্ত বাংলাদেশ। বিগত 16-17 বছর পরিবারগুলো বিভিন্নভাবে আত্মত্যাগ করেছেন এবং বিভিন্ন সদস্য নির্যাতিত হয়ে কিংবা সদস্যদের হারিয়েছেন। এখানে এমন ব্যক্তিও আছে যারা নিজেরা পর্যন্ত নির্যাতিত ও গুমের শিকার হয়েছেন বললেন তারেক রহমান। বিধ্বস্ত লোকে পাবলিক প্লেসে দেখা মিলল হাসিনা পুত্র জয়ের। অবশেষে দেখা মিলল শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। দীর্ঘদিন পর পাবলিক প্লেসে তার উপস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে, তবে তার চেহারা দেখে সবাই একেবারে অবাক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর জয় টানা ভিডিও বার্তায় বিভিন্ন কথা বলেছিলেন। এক এক সময় এক এক কথা বললেও গত বছরের 11 আগস্টের পর তিনি নিঃশব্দ হয়ে যান। এরপর আর কোথাও তাকে দেখা যায়নি। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার একটি ছবি, তবে একই ছবির সঙ্গে নানা জনের বিভিন্ন মন্তব্য এসেছে। প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর কনক সরোয়ার রোববার সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে জয়ের একটি ছবি পোস্ট করেন। ছবিটি ক্যাপশন সহ শেয়ার করে তিনি লিখেছেন, বাংলাদেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নিঃসঙ্গ। কনক সরোয়ার আরো লিখেছেন, আওয়ামী লীগের জন্য ছোট হয়ে আসা পৃথিবীতে নিজের ভবিষ্যৎ নিয়েও তার চেহারায় উদ্বিগ্নতার ছাপ রয়েছে। মাত্র 221 দিন আগে যে জীবন ছিল এখন তা এক
একেবারে বদলে গেছে। গত 7 মাসে তার বয়স যেন এক ধাক্কায় 7 বছর বেড়ে গেছে। ছবিটি ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়া ডালাস শপিং সেন্টারের ভেতর বিকেলে তোলা বলে জানানো হয়। কনক সরোয়ারের ছবিটি শেয়ার করার পর প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব লিখেছেন, জাতির ভাইগনা স্পটের 5,500 খ্যাত সজীব আহমেদ ওয়াজেদ, যিনি সজীব ওয়াজেদ জয় নামে অধিক পরিচিত। তিনি আরও জানান, জয় সর্বশেষ তার প্রেমিকার সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেখা দিয়েছিলেন। বহুদিন পর তাকে আবারও পাবলিক প্লেসে দেখা গেল। এবার তাকে দেখা গেছে আমেরিকার ভার্জিনিয়ার একটি শপিং মলে। ছবিটি দেখে অনেকেই মন্তব্য করেছেন, সব সময় ক্লিন শেভ থাকলেও এবার তার মুখে সাদা সাদা খোঁচা খোঁচা দাড়ি এবং কিছুটা বিধ্বস্ত মনে হয়েছে। সাকিবের পোস্টের সঙ্গে আরও একটি ছবি জুড়ে দেওয়া হয়েছে। ছবিটি পোস্ট করার সাথে সাথে এটি ফেসবুকের ট্রেন্ডিং পপুলার নাও ক্যাটাগরিতে চলে আসে। প্রচুর মানুষ বিভিন্ন গ্রুপে ছবিটি শেয়ার করেছেন। এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, দেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক ফ্যাসিস্ট হাসিনা পুত্র 5,500 বিজ্ঞানী জয় এখন দারুণ নিঃসঙ্গ। আরেকজন মন্তব্য করেছেন, অবৈধ ক্ষমতার বাহাদুরি, মাসিক কোটি টাকা বেতনের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা পদধারীর আজগুবি তথ্য প্রদানকারী ডাকাতের রমরমা ইনকাম বন্ধ হয়ে যাওয়ার পর তার চেহারার সেই জৌলস আর নেই। আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, মাত্র 8 মাসের ব্যবধানে লোকটাকে চিনতে পারছি না। কত দাম্ভিকতা, দাপট, হুঙ্কার, ইজ্জত সবকিছু নিমিষেই শেষ হয়ে গেল। এটা যেন শিক্ষা হয়ে দাঁড়াবে। এদিকে আরেকজন মন্তব্য করেছেন, ছবিটি জীবনের গল্পই বলে দেয়। ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো বললেন নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাফল্যের পেছনে ছাত্রলীগ থেকে বের হয়ে যাওয়া একটি অংশের ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ছাত্রলীগের বিদ্রোহী বা বিপ্লবী অংশটি বিদ্রোহ করেছে। তারা যদি না বের হতো তাহলে আন্দোলনটা অনেক কঠিন হতো। নাহিদ ইসলাম বলেন, আমাদের বেশিরভাগ আন্দোলন নেতৃত্বের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ব্যর্থ হয়, কিন্তু এবার সেই জায়গায় আমরা সচেতন ছিলাম। শুরু থেকেই বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে একটি বোঝাপড়া ছিল, যার ফলে তারা নিজ নিজ জায়গা থেকে লোকবল পাঠিয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও অলিখিত সমঝোতা ছিল। বিএনপি প্রথম থেকেই এই আন্দোলনকে সাধারণ শিক্ষার্থীর আন্দোলন হিসেবে দেখেছে এবং নৈতিক সমর্থন দিয়েছে, কিন্তু এটাতে নিজেদের আন্দোলন বলে দাবি করেননি। নাহিদ ইসলাম আরও বলেন, এই আন্দোলনের কর্মসূচি ধাপে ধাপে এগিয়েছে। 3 তারিখে শহীদ মিনারে এক দফার বাইরে অন্য কিছু বলার সুযোগ ছিল না, কারণ জনগণের চাওয়া তখন একটাই ছিল, সরকার পতন। 5 তারিখের গণভবন ঘেরাওয়ের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ছিল না, ছিল লং মার্চ টু ঢাকা। তবে ঢাকায় এসে জনগণ সিদ্ধান্ত নেয় কি করতে হবে, আমরা কেবল তাদের সঙ্গেই থেকেছি। নাহিদ বলেন, আন্দোলনকে মনসুর রেভুলেশন বলা হলেও প্রকৃতি সহায় ছিল। তিনি বলেন, বৃষ্টির মৌসুম হলো এমন বৃষ্টি হয়নি যে মানুষ রাস্তায় নামতে পারবে না, এটা অলৌকিক মনে হয়েছে। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কোনো নির্দিষ্ট নেতৃত্ব নির্ধারণ করবে না, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন জনকে সামনে রাখা হবে। তবে বাস্তবতার কারণে এক সময় আমাকে মিডিয়ার মুখোমুখি হতে হয়েছে এবং কর্মসূচি ঘোষণা করতে হয়েছে, কিন্তু অনেক তথ্য থেকে নিজেকে সচেতনভাবে দূরে রেখেছিলাম যাতে ধরপাকড়ের ক্ষেত্রে আন্দোলন নিরাপদ থাকে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে তিনি বলেন, আসিফ খুব জোরালোভাবে বলেছিল ছাত্রদেরকে সরকারের প্রতিনিধি হতে হবে যাতে দাবিগুলো বাস্তবায়নের সম্ভাবনা থাকে। আমি তখন কিছুটা দ্বিধায় ছিলাম, কারণ আমাদের জন্য মাঠটাই গুরুত্বপূর্ণ ছিল। পরে 3 বাহিনীর সঙ্গে আলোচনার সময়ও আসিফ সাহসী ভূমিকা রাখে। আন্দোলনের কৌশল সম্পর্কে তিনি বলেন, যখন আমাকে গ্রেফতার করা হয় তখন তদন্তকারীরা হতাশ হয়ে যায়, কারণ আমার কাছে আন্দোলন সংক্রান্ত অনেক তথ্যই ছিল না। আন্দোলনের সময় বিএনপি বা ছাত্রদলের নেতাদের সঙ্গেও আমার কোনো যোগাযোগ হয়নি। মূল যোগাযোগ করেছিল আসিফ, তারপর তাকেও তুলে নেওয়া হয়। তবে মূল লক্ষ্য ছিল আমাকে আটক করা, কারণ আমি দৃশ্যমান ছিলাম। ডাক্তার প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার। সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্তের মেয়ে ডাক্তার অনিন্দিতা দত্তকে অবরুদ্ধ করে রেখেছিল ছাত্র জনতা। আজ রবিবার বিকেল 3:30টার দিকে তাকে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব রুহুল কুদ্দুস বিপ্লব। তিনি বলেন, সেনাবাহিনীর সদস্যরা তাকে বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধার করে নিয়ে গেছে। এর আগে রবিবার 16 মার্চ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসা নিতে আসলে তাকে
রাস্তাকে অবরুদ্ধ করে শাহবাগ থানা ছাত্র দলের কয়েকজন নেতা। পরে তাদের সঙ্গে এসে যোগ দেয় স্থানীয় ছাত্র জনতা। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, সেগুনবাগিচা থেকে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনের নেতৃত্বে একটি টিম আসে। শাহবাগ থানা থেকে সেকেন্ড অফিসার টিম নিয়ে আসেন। পরে সেনাবাহিনীর গাড়ি বহরে করে ডাক্তার অনিন্দিতাকে পাঠিয়ে দেওয়া হয়। তিনি বাসায় চলে গেছেন। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, অবরুদ্ধ ডাক্তার অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, পুলিশ সেখানে যায়নি। তার বিরুদ্ধে মামলা থাকলে ব্যবস্থা নিবে বিদ্যালয় প্রশাসন। ডাক্তার অনিন্দিতা দত্ত সাবেক এমপি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তের মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয় রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক। ঢাকা ছাড়ার আগে প্রধান উপদেষ্টাকে ফোনে যা বললেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 4 দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন। আজ রবিবার সকাল 9:55 ঢাকা ত্যাগ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস উইং থেকে জানানো হয়, ঢাকা ছাড়ার আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। সফরকালে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার সাথে থাকাকালীন প্রায় 1 লাখ রোহিঙ্গার সাথে রমজান সংহতি ইফতার ভাগাভাগি করার জন্য রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। গুতেরেস জাতীয় ঐক্যমত্য নির্মাণ কমিশনের সদস্য, রাজনৈতিক নেতা, বাংলাদেশি তরুণ এবং সুশীল সমাজের সদস্যদের সাথে গোলটেবিল আলোচনায়ও যোগ দেন। গত বৃহস্পতিবার বিকেলে 4 দিনের সফরে জাতিসংঘ মহাসচিব ঢাকায় আসেন।